আজকে আমি আপনাদেরকে একটা বিচারবিহীন রাজ্যের গল্প শোনাবো। বিচারবিহীন রাজ্য এই জন্য বললাম যে গল্পটা হলো সেই রাজাদের আমলের গল্প, যার কারণে রাজ্য, তখন তো আর দেশ ছিল না, তখন ছিল রাজ্য। এই রাজার এই রাজ্য, এই রাজার এই রাজ্য, এরকম এরকম একটা বিচারবিহীন রাজ্যের গল্প আপনাদেরকে আজকে আমি শোনাবো। এক রাজ্যে রাজার একটা রাজপুত্র ছিল, তার বয়স হচ্ছে 15 থেকে 17 বছরের মধ্যে, মানে কিশোর। তার বন্ধু ছিল উজির পুত্র। যদিও রাজার পুত্র, তার বন্ধু উজির পুত্র হওয়ার কথা না, কিন্তু উজির পুত্র বন্ধু, বন্ধু তো বন্ধুই, বন্ধুর কাছে তো কোনো জাতভেদ নাই। তো দুই বন্ধু মিলে তারা পরামর্শ করতেছে যে তারা একদিন পার্শ্ববর্তী কোনো একটা রাজ্যে বেড়াতে যাবে। যেই কথা সেই কাজ, তারা দিন তারিখ ঠিক করে ফেললো এবং নির্দিষ্ট দিনে তারা বের হয়ে পড়লো। দুপুর গড়াইয়া বিকেল হলো, এর মধ্যে অন্য একটা রাজ্যে গিয়ে তারা পৌঁছলো। পয়সা এখন খাওয়া লাগবে তো কিছু, পেটে ক্ষুধা। তারা একটা বাজারের মধ্যে ঢুকলো, বাজারের মধ্যে ঢুকা রুটির দোকানে গিয়ে রুটির দাম জিগাইলো। রুটিওয়ালা যে দাম চাইলো সেই দাম শুনে রাজপুত্রের মনের মধ্যে সন্দেহ পোষণ হলো। তারা পাশেই একটা কলার দোকানে গেল, কলাওয়ালা যে দাম চাইলো সেই দাম শুনেও রাজপুত্রের মনের মধ্যে সন্দেহ পোষণ হলো। তখন সেই রাজপুত্র তার বন্ধু উজির পুত্রকে নিয়ে বাজার থেকে বের হলো। বের হয়ে সরাসরি বলতেছে যে বন্ধু, এই রাজ্যে থাকা যাবে না। তখন উজির পুত্র বলতেছে, কেন থাকা যাবে না বন্ধু, কি হলো? আমরা এত দূরে জার্নি করে আসলাম, বাজারের মধ্যে গেলাম, তুমি রুটির দাম জিগাইলা, কলার দাম জিগাইলা, রুটিও কিনলে না, কলাও কিনলে না, এখন বাজারে বাইরে এসে বলতেছে এই রাজ্যে থাকা যাবে না। তখন রাজপুত্র বলতেছে, বন্ধু, এই রাজ্যে বিচার নাই, আর বিচারবিহীন রাজ্যে থাকা যাবে না, খুবই রিস্ক। তখন উজির পুত্র বলতেছে, তুমি কেমনে বুঝলে বিচার নাই? আমরা তো আসলামই না, আমরা তো সবে মাত্র আসলাম, আমরা শুধুমাত্র বাজারে ঢুকছে, দুইটা দোকানদারের সাথে কথা বললাম, তুমি রুটিও কিনলে না, কলাও কিনলে না, শুধু দাম যে গেলে, এর মধ্যে তুমি কি বুঝতে যে এই রাজ্যে বিচার নাই? তখন রাজপুত্র বলতেছে যে বন্ধু, ওই যে রুটি আলা যে দামটা চাইলো, তুমি বলো তো ওই রুটির দাম কি ওইটা হওয়া উচিত? তখন রাজপুত্র একটু ভাবলো, ভাবে বলতেছে, না বন্ধু, রুটি যেভাবে দেখলাম, রুটি তার তরতাজা আছে, সব কিছু ঠিক আছে, আর রুটির যে সাইজ, ওই সাইজ অনুযায়ী তো রুটির দাম হওয়ার কথা ছিল বেশি। যেমন ধরেন, যে কোনো দোকানে গিয়ে যদি আমরা দোকানদারের একটা রুটির দাম জিগাই, আমরা কিন্তু রুটি দেখে বুঝতে পারবো, রুটির কোয়ালিটি, রুটির সাইজ, এগুলো দেখে কিন্তু বুঝতে পারবো যে এই রুটিটার দাম কত হওয়া উচিত, যে সর্বনিম্ন 15 টাকা বা সর্বোচ্চ 20 টাকা, এর মধ্যে হইতে পারে, একটা আইডিয়া কিন্তু থাকে। কিন্তু সেই দোকানদার যদি সেই রুটির দাম আপনার কাছে 3 টাকা চায় অথবা 5 টাকা চায়, মানে 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ চায়, তখন কিন্তু সন্দেহ পোষণ হওয়া স্বাভাবিক। আর যখন দেখা যায় যে রুটিটার কোয়ালিটি, রুটিটার মানে সব কিছু ঠিকঠাক আছে, তারপরে এত দাম কমছে দিচ্ছে, তখন কিন্তু সন্দেহটা আরও বৃদ্ধি পায়। সেই জন্য রাজপুত্র বলতেছে, দেখো, ওই রুটিটার ন্যায্য দাম হওয়া উচিত ছিল এত টাকা, কিন্তু এই যে 3 ভাগের 1 ভাগ চাইতেছে, তার মানে এই রাজ্যে বিচার নাই, এই রাজ্যে থাকা যাবে না। তখন উজির পুত্র বলতেছে, বন্ধু, তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু আমার কাছে তো মনে হইতেছে এই রাজ্যই ভালো। এই রাজ্য এই জন্য ভালো যে এই রাজ্যের জিনিসপত্রের দাম কম, সেই জন্য তো এই রাজ্যে থাকা যাবো, এই রাজ্যে জীবনযাপন করে সহজ আরামাসে জীবনযাপন করা দেবো, অল্প ইনকামে ভালোভাবে জীবনযাপন করা দেবো। তখন রাজপুত্র তার বন্ধু উজির পুত্রকে ভালো মতো বুঝাইলো যে হ্যাঁ, তুমি বোঝো, চলো আমার সাথে চলো, থাইকো না, কারণ এই রাজ্যে বিচার নাই, এই যে রাজ্যে থাকলে কিন্তু সমস্যায় পড়তে হবে। যে কোনো মতে বুঝে তার আর কোনো লাভ হলো না। পরিশেষে রাজপুত্র সেখান থেকে চলে গেল, উজির পুত্র সেই রাজ্যে বসবাস করা শুরু করলো। এখন বসবাস করতে হলে কিছু একটা তো করতে হবে, চুরি তো আর করা যাবে না। তিনি কি করলেন, কর্মকার হলেন, মানে কামারের পেশা বেছে নিলেন, যেগুলো লোহার জিনিসপত্র বানায়, দা, ছুরি, কোদাল, খন্তা, শাবল, এগুলা বানিয়ে দেয়, ওরকম একটা কর্ম তিনি বেছে নিলেন। এভাবে তার দিন ভালো চলতেছে, তিনি ইনকাম করতেছেন, জীবনযাপন করতেছেন, কম দাম সব কিছু সুন্দরভাবে তিনি জীবনযাপন করতেছেন। তো একদিন সেই রাজ্যে একটা চোর ধরা পড়ছে। যেমন সেই চোররে ধরে তো সাধারণ মানুষ রাজদরবারে নিয়ে গেছে, রাজা বিচার করা শুরু করছে, বিচার করতেছে। এখন রাজা সেই চোররে জিজ্ঞাসা, তুই কি কোথায় চুরি করতে গেছিলি? তখন যার বাড়িতে চুরি করতে গেছে তিনি বলতেছে যে, হুজুর, আমার বাড়িতে চুরি করতে আসছিল, আমার বাড়িতে শীত কাটছে। তখন রাজা ওই চোরকে বলতেছে, তুই শীত কাটছস, কী দিয়ে শীত কাটছস? তখন চোর বলতেছে যে, হুজুর, আমি শীত কাটছি শাবল দিয়ে। তুই শাবল কোথায় পাইলি? বলে, শাবল আমি বানাইছি হুজুর।
কত থেকে বানাইছিস? বলে আমি ওই কর্মকারের থেকে বানাইছি। তখন রাজা সিপাহীদের অর্ডার দিল ওই কর্মকাররে ধরে নিয়ে আসো। তখন সিপাহীরা চলে গেল, গিয়ে সেই কর্মকাররে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে রাজদরবারে হাজির করে বলতেছে যে হুজুর এই হলো সেই কর্মকার। এই বলার সাথে সাথে রাজা তার নির্দেশনা দিয়ে দিল, মানে বিচারের রায় দিয়ে দিল যে এই কর্মকারের শুলে চড়ানো হোক। তখন ওই উজির পুত্র কর্মকার তো হতবাক হয়ে গেছে, বলে কি রে, আমার ধরে নিয়ে এসে বলতেছে শুলে চড়ানো হোক, আমি কিছু করলাম না, আমি কিছু জানলাম না, নিরপরাধ একটা মানুষে বলতেছে শুলে চড়ানো হোক। তো ওই উজির পুত্র মানে ওই কর্মকার রাজার কাছে বিনতি অনুরোধ জানাতেছে যে মহাশয়, আমি তো নিরপরাধ, আমি কর্মকার, আমি কামার, আমি কর্মকারের কাজ করি, আমি জীবনযাপন করি সৎভাবে, আমি তো কোনো অন্যায় করি নাই, আমাকে কেন শুলে চড়ানোর নির্দেশ দিলেন? তখন রাজা মহাশয় বলতেছে যে তোমার পেশা কি? কর্মকার, তুমি একজন কর্মকার, কামার। দেখো তো তোমার পাশে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিটাকে তুমি চেনো কিনা? তখন বলতেছে যে হ্যাঁ রাজা মহাশয়, আমি তো তাকে চিনি, এই গত কয়েকদিন আগেই তিনি আমার কাছে গেছিলেন, তাকে আমি শাবল বানিয়ে দিছি, খুব ভালোভাবে বানিয়ে দিছি, আমি তো কোনো ভেজাল দিই নাই, আমি ভালো লোহা দিছি, ভালোভাবে দাঁত তুলে দিছি এবং ন্যায্য দামটাই নিছি। তখন বলতেছে যে তুমি যে ওয়ারে শাবল বানিয়ে দিছাও, এই জন্য এটাই তোমার অপরাধ, এই জন্যই তোমারে শুলে চড়ানো হবে। তখন তো আরও হতবাক হয়ে গেছে সেই কর্মকার, যে আমি শাবল বানিয়ে দিলাম, এটা তো আমার কর্ম, আর আমার কর্ম করতেছিস তার জন্য আমাকে শুলে চড়ানো হবে কেন মহাশয়? বলে তোমার শাবল নিয়ে ও চুরি করতে গেছিল যে ওর বাড়িতে, শীত কাটছে, এখন তুমি যদি ওরা শাবল না বানিয়ে দিতে, ও তো শীত কাটতে পারতো না, চুরিও করতে পারতো না, তাহলে দোষটা তো তোমার, তুমি ওরা শাবল কেন বানিয়ে দিলে? তুমি যদি না বানিয়ে দিতে তাহলে তো শীত কাটতে পারতো না, যার কারণে চুরির অপরাধ তোমার উপর বর্তায় এবং এই অপরাধে তোমাকে শুলে চড়ানো হবে। তখন ওই কর্মকার অর্থাৎ উজির পুত্র তার বন্ধু রাজপুত্রের কথা মনে পড়ল এবং তিনি বললেন যে কথা সত্য, আমার বন্ধুর কথা যদি আমি শুনতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আমার বন্ধু প্রথমে এই রাজ্যে পা দেওয়ার সাথে সাথে বলছিল যে এই রাজ্যে বিচার নাই, এই রাজ্যে থাকা যাবে না, কারণ এই রাজ্যের ন্যায্য দাম নাই, যে রাজ্যে ন্যায্য দাম নাই, ন্যায্য মূল্য নাই, সেই রাজ্যে বিচার নাই, সেই রাজ্যে থাকলে পরে সমস্যা আছে। তখন অনেক কান্নাকাটি, তারপরে তার মাপ হয় না, তাকে শুলে চড়ানো হয়। মানে এটা একটা গল্পতে বোঝাইলাম যে এটা একটা মানে বিচারবিহীন রাজ্যের গল্প। আপনি একটু এই গল্পের সাথে বর্তমান বাংলাদেশের হিসাবটা একটু মিলেন, যে একজন সাধারণ মানুষ, তার কোনো অপরাধ নাই, তার কোনো কিচ্ছু নাই, জাস্ট তিনি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে হয়ে যাচ্ছেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি আওয়ামী লীগের পক্ষে কেউ বলতো, বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধুর গুণগান যদি কেউ গাইতো, তখন তাকে ডাইরেক্ট বলা হয়তো আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। কিন্তু তখনকার সময় দালালদের দাম ছিল, কারণ যারা তেল দিতে পারতো, দালালগিরি করতে পারতো, তাদের অনেক মূল্য ছিল, তারা অনেক কিছু করতে পারতো। কিন্তু এই সময়ে আওয়ামী লীগ না, শুধুমাত্র বঙ্গবন্ধু স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই অনেকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল এখনও ট্যাগ দেয় এবং অনেককে অনেকভাবে হেনস্থা করা হয়, যেটার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা দেখতে পাই। তাহলে গল্পটার সাথে একটু মিলান যে আসলে আদৌ মানে মানসিকভাবে আমরা যে বাংলাদেশের মানুষ, আমরা যে বাঙালি, মানসিকভাবে আমাদের চিন্তা চেতনায় বিচার এই বিবেকটা আছে কিনা, বিচার বিবেক আছে কিনা।